দেখুন, এটা গোটা ভারতবর্ষের মানুষ সবাই জেনে গেছে কিভাবে উনি 7 লাখ ভোটে জিতেছেন। আমি প্রথম দিন থেকে বলেছি, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় তাহলে বোঝা যাবে কত ধানে কত চাল আছে। আমি আবারও বলছি, যদি হিম্মত থাকে, যদি দম থাকে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে দেখান না। 7 লাখ ভোটে তো জিতিয়ে 70,000 ভোট পাবে কিনা সন্দেহ আছে। তো ফলে এসব ক্ষমতা আছে, পুলিশ আছে, গুন্ডা আছে, জাহাঙ্গীর আছে, আরো কত হনুটনু আছে, তাদেরকে দিয়ে আস্তে আস্তে ক্ষমতায় জিততে পারেন। কিন্তু বেশি দিন পুলিশ থাকবে না, টাকাও থাকবে না, আর হনুটনুও থাকবে না আপনার সঙ্গে। সেদিন আপনার কপালে দুঃখ আছে। মুখ্যমন্ত্রী বলছে মহারাষ্ট্র যে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা এখানে ভয় পাচ্ছেন তো, উনি ভয় পাচ্ছেন। উনি দেখুন, মূল কথা হচ্ছে তৃণমূলের জন্মলগ্ন থেকে ওরা মানুষের কথা বলাকে ভয় পায়। কেউ তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললে তাকে মাওবাড়ি তকমা দেওয়া হয়। তো পশ্চিমবঙ্গের মাটিতে এই সময় জায়গাতে মানুষ যখন মুখ খুলছে, ওনার ভয় লাগছে না, গদি টলমল করছে নবান্নের 14 তলা বিল্ডিং এ দাঁড়িয়ে। আমরা যদি কুর্সি কা পেটি বাদ লিজিয়ে মৌসম বিগড়নে वाला है, অলরেডি মৌসম বিগড়ে গেছে পশ্চিমবঙ্গে। ফলে ওনার যত দ্রুত সম্ভব নবান্নের ভালো করে চেয়ারের পেটিটা। আমি মুখ খুলছি তার কারণ আমার একটা বাড়িতে মেয়ে আছে, যার 7 বছর বয়স। আগামী দিনে সেও বড় হবে। জানি না তোমাদের বাড়িতে মেয়ে আছে কিনা। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, যে পুলিশ করছে তার বাড়িতেও তো মেয়ে আছে, ওরাও তো কোনো মায়ের সন্তান। তো ফলে এটা শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয়, এটা পশ্চিমবঙ্গের মাটিতে আগামী দিনে শুধুমাত্র মেয়ে বলে নয়, সে পুরুষরা কি নিরাপদ বাংলার মাটিতে? আগামী দিনে আমার সন্তান এই বাংলার মাটিতে নিঃশ্বাস দিতে পারবে কিনা তার লড়াই। ঈশ্বরী পাটনির ওই কবিতার লাইন ছিল, আমার সন্তান যেন থাকে দুধে। পশ্চিমবঙ্গের মানুষ বলছে আমার সন্তান যেন থাকে নিরাপদে। আরজিকর কাণ্ডের সাধারণ মানুষের অভিযোগ যে এখনো পর্যন্ত কাউকে খাঁচায় করা হচ্ছে না, কি বলবেন? কেন করা হচ্ছে না? আমাদের তো প্রশ্ন সেটা, কেন করা হচ্ছে না এবং তাকে আড়াল করা হচ্ছে কোন ইন্টেনশনে? ওনাকে ওখান থেকে ওই সন্দীপ ঘোষকে ওখান থেকে বের করে দিলেন, নিয়ে অন্য একটা মেডিকেল কলেজ অধ্যক্ষ করে দিলেন কেন? কোথায়, কিসের সম্পর্ক? আসলে তৃণমূল এটা ভালো করেই জানে যে আরজি করে যে ঘটনাটা আছে, এটা যদি কেঁচো খুঁড়তে শুরু করে তাহলে কেউটে বের হয়ে যাবে। স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি, অনেক বড় বড় দুর্নীতি, যেমন চাকরির শিক্ষাক্ষেত্রে যেমন ধরা বের হয়ে গেছে, স্বাস্থ্য দপ্তরে বড় বড় দুর্নীতি আছে যেগুলো আস্তে আস্তে কেঁচো খুঁড়তে বেরিয়ে যাবে। সেই ভয় থেকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঘোড়া ছেড়ে দিন, হাতি কেনা বেচা হচ্ছে তো, ভেতরে ভেতরে সব খবর আসছে। কিন্তু যদি ভেবে থাকেন যে এই হাতি কেনা বেচা করে বাংলার মানুষের মুখকে বন্ধ করে দেবেন, বাংলার মানুষ মুখ খোলা শুরু করেছে। বাংলার মানুষ এই যে 27 তারিখে একটা ছাত্রদের একাংশ নবান্ন অভিযানের ডাক দিয়েছে, এটা কি বলবেন? দেখুন, যদি সত্যি পশ্চিমবঙ্গের একাংশ ছাত্র সমাজ যদি এটাকে নবান্ন অভিযান করে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার করতেই পারে। কিন্তু কোন রাজনৈতিক দল যারা যাদের হাতে হাতরাসের রক্ত লেগে আছে, যাদের কাছে গোটা মণিপুরের রক্ত লেগে আছে, তারা যদি ব্যাকডোর থেকে মুভমেন্ট করে তাহলে আমরা সেই মুভমেন্টকে সমর্থন করি। কিন্তু যদি সাধারণ ছাত্রছাত্রীরা বেঁচে থাকে, অবশ্যই সমর্থনযোগ্য এবং মানুষ প্রবেশ করতেই পারে, রাস্তায় নামতে পারে। কিন্তু যাদের সময় হাতরাস করলো, যাদের সময় মণিপুর করলো, যাদের সময় দেশে একটার পর একটা দাঙ্গায় মা বোনেরা বিলকুল বললো, একটার পর একটা মা বোনেরা ধর্ষিত হলো, লাঞ্ছিত হলো, তারা যদি ব্যাকডোর থেকে রাজনৈতিক ফায়দা নিতে চায়, আমরা বলছি দেখুন, রাজনীতি করার সময় আপনি সারা বছর পাবেন, এটা রাজনীতি করার সময় নয়। এটা আগামী দিনে পশ্চিমবঙ্গের নিরাপদে থাকবে কিনা তার লড়াই। আসুন নিরাপদ পশ্চিমবঙ্গ তৈরি করি, যে পশ্চিমবঙ্গে আমার আপনার মেয়ে, আমার আপনার সন্তান নিরাপদে যাতে নিঃশ্বাস নিতে পারে। আপনি ডায়মন্ড হারবার প্রার্থী ছিলেন, যেখানে সরকার ঘুরে এগিয়ে যাচ্ছে, কিছু বলেন? একটা মানে শুধুমাত্র সিঙ্গুরে কারখানা হলো না সেজন্য বুদ্ধদেব ভট্টাচার্য নয়। বুদ্ধদেব ভট্টাচার্য মানে আমাদের কাছে পশ্চিমবঙ্গের বুকে একটা মূল্যবোধের সংস্কৃতি। যে পশ্চিমবঙ্গে আজকের আপনি দেখছেন, আর যদি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তুলনা করেন, আপনি পার্থক্য বুঝে যাবেন। তো ফলে এটা বিকল্পের লড়াই, সেই বিকল্পের মুখ্যমন্ত্রী, সেই বিকল্পের নেতার নাম হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। আজকের দিনে দাঁড়িয়ে আর কিছুদিন পরে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে, আপনি হাওড়া স্টেশনে যাবেন, দেখবেন আপনার বয়সী ছেলে আমাদের ব্যাগ নিয়ে চালু ডাব্বাতে করে বাইরে যাচ্ছে, ভিন রাজ্যে কাজে যাচ্ছে। কেন না? এই রাজ্যে কোনো কারখানা নেই, এই রাজ্যে কোনো শিল্প নেই, এই রাজ্যে কাজের কোনো ব্যবস্থা নেই। আজকের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সেই মানুষটার দরকার আছে, যে ছেলেগুলো চোখের দিকে রাখিয়ে বলবে পশ্চিমবঙ্গে থেকে যা, এখানেই তোদের স্বপ্ন সার্থক হবে, তুই তোর সন্তান কিনে এখানেই সুখে শান্তিতে বাস করবি। এই যে আমার পিছনে যেটা আছে, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, যে স্লোগানের রূপকার হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজকের বুদ্ধদেব ভট্টাচার্যের পায়ের তলায় কোথাও গোটা পশ্চিমবঙ্গ ঘুরুন, গোটা ভারতবর্ষ ঘুরুন, কোথাও আপনি পাবেন না বুদ্ধদেব ভট্টাচার্যের পায়ের তলায় সততার প্রতীক। যিনি সততার প্রতীক হন, তার দেখলেই সৎ কিনা সেটা বোঝা যায়, যে বাংলার মানুষ বলছে। আর যে জন্য একটা সময় তাকে সবচেয়ে বেশি যারা তার বিরুদ্ধে কুত্তারে দিয়েছিল, তার ধুতিতে যারা রক্তের দাগ আর কলমের কালির দাগ ছেটানোর চেষ্টা করেছিল,
আজকে তারা সে তুমির কান্না কাটছে, সৎ মানুষটা চলে গেলেন। তাহলে আপনারা স্বীকার করুন, সেদিন আপনারা যা করেছিলেন, অসুখ করেছিলেন, সেদিনে উনি বারবার বলেছিলেন যা ঘটনা ঘটছে সেখানে কোথাও আমরা জড়িত নই, একদিন জনগণের সামনে আসবে, সত্য প্রমাণিত হবে। আজকের বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পরে ওই মানুষগুলো যখন আসে, যখন বাপদাটার সমস্যা হয়, যখন নেত্রীর সঙ্গে ক্যাডারের সমস্যা হয়, তখন আস্তে আস্তে মিডিয়ার সামনে দুফাস মন্তব্যে ঘুরে আসে। নন্দীগ্রামে আমরা করিনি, বাপবেটি করেছে, বাপদাটা করেছে, কেউ বলে পিসি ভাইপো করেছে, আস্তে আস্তে বেড়ে আসছে না। ফলে আস্তে আস্তে দিনের আলোর মধ্যে সব জিনিস জনগণের সামনে প্রকাশ্য আসবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হতো যে বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন পশ্চিমবঙ্গের মাটিতে বাস্তবায়িত হয়নি। সে লড়াই আমাদের লড়াই, উনি বারবার বলতেন এই লড়াই লড়তে হবে এবং এই লড়াই জিততে হবে। আমরা এই লড়াই লড়বো এবং এই লড়াই জিতবো। আমরা গত কয়েকদিন আগে দেখেছিলাম আর্টিকার কাণ্ডে নিয়ে হাইকোর্ট থেকে একটা আইন বেশি হয়, সেখানে সায়ন বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনের ভিতরে একটা গবেষণার সৃষ্টি হয় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে সিপিএম পার্টির উদ্দেশ্যে বলে যে এরা দেখুন, কল্যাণটাকে আমি কল্যাণটাকে দেখে অবাক হয়েছি। ন্যাচারালি কল্যাণ এরকম বকে সন্ধ্যা 7টার পরে হঠাৎ করে দুপুরবেলা দিনে দুপুরে বলবে, তো আমি বুঝতে পারিনি। এটা জানি উনি কোন ইন্টেনশন এনে বলেছেন। আসলে উনি ওনাদের মতো যারা তৃণমূলটা করে তাদের কাছে একটা মানুষের মানদণ্ড হচ্ছে সে ভোটে জিতেছে কিনা, সে লুটে খেতে পারে কিনা, তার কাছে পয়সা আছে কিনা, তার পিছনে বাহুবল আছে কিনা, এটা দিয়ে ওনারা মানুষকে জাজ করে। সেই জন্য বারবার করে বলে যে জামানো বাজেট হয়েছে, তো কি হয়েছে? আপনি সত্যি কথা বলা যাবে না। আপনি কি জিতে গেছে মানে আপনি ধোয়া তুলছি কথা? আপনি সব ঠিক বলেছেন। মুখ্যমন্ত্রী জিতেছে মানে সব ঠিক বলেছে। আর জিতের মতো ঘটনায় কি কারণে ধামা চাপা দেওয়া হচ্ছে, উত্তর তো দিতে হবে। আচ্ছা, আমরা তো বলিনি অভিষেক ব্যানার্জি তো ধর্ষক অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করতে, বলেছি কোথাও? আমরা তো একবারও বলিনি যে পিসির ভাইপো ধর্ষণের সময় জড়িত আছে, বলেছি আমরা বলেছি যারা ধর্ষক তাদেরকে শাস্তি দিন, তাই তো সবাই বলছে, বাংলার মানুষ সবাই বলছে। তাহলে হঠাৎ করে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি ধামা চাপা দিতে যাচ্ছেন কেন? যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হন, যেদিন ওনার মরদেহ যেদিন ইনারেছে, যেদিন আমরা নিয়ে যাচ্ছিলাম, সেদিনই রাতের অন্ধকারে যদি এসএফআই ডিএফআই সেদিন গাড়িটা না আটকাতো, ধামা চাপা করতো। তো সে কোন ইন্টেনশনে? তার বাড়ির লোককে দেখতে দেওয়া হচ্ছে না। প্রথমে সুসাইড বলে চালানো হলো, তারপরে জোর করে বডিটাকে নিয়ে দাহ করানো হলো, তারপরে দাঁড়িয়ে বাড়ির লোককে প্রেশার দেওয়া হলো, এভিডেন্স গ্যাপ করা, এভিডেন্স নষ্ট করার জন্য পাশে কনস্ট্রাকশনের কি আদেশ দিল? এই সন্দীপ ঘোষ না কে আছে না জেঠিমাকে খোঁজ নিন। আমরা বলছি না, আপনারা মিডিয়ার লোক আছে, জেঠিমাকে খোঁজ নিন, জেঠিমাকে খোঁজ নিলে আপনার উত্তর পেয়ে যাবেন। আজ একেবারে সুপ্রিম কোর্টের রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রধান বিচারপতি বলেন যে 30 বছর আমি করছি, রায় দিচ্ছি, সেখানে এরকম জীবনে ঘটনা আমার নজরে আসেনি। দেখুন, এটা আপনাদের যারা বাবা কাকা যারা একটু সিনিয়র, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন। পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম কোনোদিন দেখিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর সেই মহিলা মুখ্যমন্ত্রীর সময় একটার পর একটা ধর্ষণের ঘটনা, শুধু তো আজকে করে একটা নতুন কোনো ঘটনা নয়, পাকচিত ঘটেছে, কামদুনি ঘটেছে, গেদে ঘটেছে, হাসকালি ঘটেছে, একটার পর